হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এই চ্যাপ্টারেরই সূচনা পর্বটা শেষ করে ফেলেছি। এখনকার ক্লাসে আমরা 3-4টে সামিট পড়ব। একটা হচ্ছে দ্য ক্লাব অফ রোম অ্যান্ড লিমিটস টু গ্রোথ, তারপরে ব্রুন্ডল্যান্ড কমিশন অ্যান্ড আওয়ার কমন ফিউচার, দ্য আর্থ চার্টার, আর হচ্ছে দ্য আর্থ সামিট। এই ক্লাসটাতে আমি এই এতগুলো জিনিস যদি আমি আলোচনা করতে যাচ্ছি খুব সংক্ষেপে। এর একটাই কারণ, এই প্রত্যেকটা জিনিসগুলো কিন্তু আমরা শঙ্কর আইএএসের যে এনভায়রনমেন্ট যে বইটা আছে সেখানে অনেক বেশি ইন ডিটেইল পড়তে পারবো। তাহলে এইখানে এত ছোট পড়ার কারণটা কি? কারণ আমার নেক্সট প্ল্যান এরকম আছে যে আগামী 3 থেকে 4 মাস আমি এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউডের উপর ভিডিও বানাবো। তারপর 2 মাস বাংলা, ব্যাকরণ আর রচনার উপর ভিডিও বানাবো। তারপর 4 মাস এসে রাইটিং, মানে ইংলিশ এসে রাইটিং, আর সঙ্গে গ্রামার সেট মানে কি যে ভিডিও বানাবো, সঙ্গে নোট বানাবো। ইউপিএসসি মেইনসের মানে কম্পালসারি পেপার, তারপর জিএস পেপার 3-4 এসব আর কি। তো সব মিলিয়ে আমি যদি হিসাব করি তবে আমার 2026-এর জুন মাস থেকে ইভিএসের কিন্তু আমি ভিডিও বানানোর কথা প্ল্যান রেখেছি আর কি। তো এতটা মানে কি প্রায় 8-9 মাস দেরি, যেটা কি না অনেক বেশি হয়ে যায়। এজন্য আমি ভাবলাম যে এই টপিকটা ইন্ডিয়ান ইকোনমি চ্যাপ্টারের মধ্যেই মানে বইটার মধ্যেই তো দেওয়া আছে, কেননা আমি খুবই সংক্ষেপে কোন রকম মুখস্থের মতো করে 2-4টে ইনফরমেশন দিয়ে আমি এই চ্যাপ্টারটাকে ক্লোজ করি। ঠিক আছে? তো কোয়ালিটির কমজোরি তো অবশ্যই হবে, যেহেতু আমরা এনভায়রনমেন্ট যে টপিকটা আছে সেখানে মানে সাবজেক্টটা আছে সেখানে আমাদের পড়ার কথা এবং ইন ডিটেল পড়ার কথা, সেটা আমরা ইকোনমিতে করছি। তো ঠিক আছে, চলো শুরু করি। আমাদের 3-4টে যে সামিট আছে, হ্যাঁ, সেগুলো পড়ি। খুবই ইম্পর্টেন্ট সামিটের মধ্যে প্রথম সামিট হচ্ছে দ্য ক্লাব অফ রোম অ্যান্ড লিমিটস টু গ্রোথ। লিমিটস টু গ্রোথ এটা কোনো কী বলবো, এটা কোনো সামিট নয়। লিমিটস টু গ্রোথ হচ্ছে কি একটা রিপোর্ট। ইতালির রোম শহরে একটা ক্লাব স্থাপনা করা হয় এবং সেখানে 1968 সালে বেশ বড়সড় একটা মানে মিটিং হয়, যেখানে এরা সায়েন্টিস্টরা ছিল, বিজনেস লিডার্সরা ছিল, পলিটিশিয়ানসরা ছিল, ইকোনমিক্সেরও ছিল 1-2 জন যাকে। তো এই সবাইকে নিয়ে একটা আলোচনা সভা, কী করে কী কী পলিসি অবলম্বন করলে যে যে আমরা যে পৃথিবীতে থাকছি সেখানে এত বেশি পলিউশন বা আনসাস্টেনেবলভাবে কী বলে মানে আমরা আমাদের নেচার থেকে এক্সপ্লয়েট করছি, এই কী বলবো রিসোর্সগুলো যে আমরা এক্সপ্লয়েট করছি, তার জন্য যে সাইড এফেক্টগুলো হবে এগুলোকে কী করে মানে নির্মূল করা যেতে পারে। তো সেই সেমিনাল রিপোর্ট মানে সেই মিটিংয়ে সেমিনাল রিপোর্ট তৈরি করা হয়। শুধুমাত্র একদিনে নয়, বেশ মানে কি অনেক সময় ধরে, অনেক কয়েকদিন বা কয়েক মাস ধরে হয়তো সেই রিপোর্টটা তৈরি করেছিল, যার নাম ছিল দ্য লিমিটস টু গ্রোথ। এটা পাবলিশ হয় 1972 সালে। ঠিক আছে? আর গ্লোবাল সাস্টেনেবল মুভমেন্ট এবং করার জন্য যে অ্যালার্ট করার জন্য, সবাইকে অ্যালার্ট করার জন্যই কিন্তু এরা কাজ করেছিল। ঠিক আছে? এটা গেল আমাদের দ্য ক্লাব অফ রোম অ্যান্ড লিমিটস টু গ্রোথ। এবার সেকেন্ড টপিকটা হচ্ছে ব্রুন্ডল্যান্ড কমিশন অ্যান্ড আওয়ার কমন ফিউচার। এর পরবর্তীতে ওয়ার্ল্ড কমিশন মানে একটা কমিশন বসে, সেটা ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এরকম একটা মাল্টি ন্যাশনাল একটা কমিশন বসে 1983 সাল থেকে 1987 সাল পর্যন্ত, এবং সেই কমিটিরও একটা রিপোর্ট বার হয়, সেটা আওয়ার কমন ফিউচার, 1987 সালের আওয়ার কমন ফিউচার। এখানেও কিন্তু সেই রিপোর্টে কি করে ভবিষ্যতে নিয়ার ফিউচারে বা 21st সেঞ্চুরিতে কী অ্যাক্টিভিটি নেওয়া যায় যাতে কি না এরকম এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন না হয় এবং সাস্টেনেবলভাবে রিসোর্সকে আমরা ইউটিলাইজ করতে পারি, শোষণ করতে পারি, হ্যাঁ, এবং সাস্টেনেবলভাবে ডেভেলপ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা আমাদের থার্ড টপিক, সেটা হচ্ছে দ্য আর্থ চার্টার। ওকে, তো মরিস স্ট্রং আর হচ্ছে মিখাইল গোরবাচেভ, এই দুজন ক্লাব অফ রোমের যে মেম্বার্সরা আছেন ওনারাই হচ্ছে কি পস্টুলেট ডিজাইন করেন 1987 সালে সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর,
গাইডলাইন তৈরি করে, যাতে কিনা এথিক্যাল ফাউন্ডেশন তৈরি হয়ে আসে গ্লোবাল সোসাইটিতে যেন পিস থাকে, ঠিক আছে। 21st সেঞ্চুরিতে যেন গ্লোবাল সোসাইটিতে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তো সেখানে বেশি এমফ্যাসিস দেওয়া হয়েছে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের উপর, ঠিক আছে। তাহলে কী করলাম আমরা? দ্য ক্লাব অফ রোম অ্যান্ড লিমিটস টু গ্রোথ, সেকেন্ডলি ব্রন্ডল্যান্ড কমিশন অ্যান্ড আওয়ার কমন ফিউচার, থার্ড দ্য আর্থ চার্টার, ফোর্থ দ্য আর্থ সামিট। আচ্ছা, একটা প্রশ্ন তো মাথায় চলেই আসে, কেন এরকম মাল্টি ন্যাশনালভাবে এরকম তো যারা মাল্টি ন্যাশনালভাবে এতগুলো দেশ সেখানে পার্টিসিপেট করছেই বা কেন? কারণ কি, এখানে বিজনেসের রিলেশনশিপেও আছে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা ইকোনমিক ইনস্টিটিউশনসও আছে প্রচুর। যেমন আমরা ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনসে পড়েছি, চ্যাপ্টারটাতে পড়েছি যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, তারপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারপর ব্রিক্স ব্যাংক প্রভৃতি, ইউরোপিয়ান ব্যাংকও আমরা পড়েছি। এরকম প্রচুর ব্যাংক আমরা ইম্পর্টেন্ট ইকোনমিক ইনস্টিটিউশনস পড়েছি। এছাড়াও আমরা এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ চ্যাপ্টারটা পড়েছে, অ্যান্ড ফরেন ট্রেড। তো সেখানে আমরা লক্ষ্য করেছি, যদি কোনো দেশ এনভায়রনমেন্টাল প্রোটেকশনের কথা ভাবে তবে তাকে এক্সট্রা ইনভেস্টমেন্ট করার দরকার পড়ে। ক্লাইমেট ইনভেস্টমেন্টের করার কথা চিন্তা করতে হয়, এনভায়রনমেন্টালভাবে ইনভেস্টমেন্ট করা দরকার পড়ে। তো এই এক্সট্রা ইনভেস্টমেন্ট যারা করছে তাদের কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য যতটুকু ইনভেস্টমেন্ট দরকার, আর যারা এই সেক্টরে ইনভেস্টমেন্ট করছে না তাদের সেক্টরে যখন ইনভেস্টমেন্ট করা দরকার পড়ে, সেই প্রোডাক্টটা উৎপন্ন করা দরকার পড়ে বা ম্যানুফ্যাকচার করা দরকার পড়ে, তো দু দেশের প্ল্যান্টে কিন্তু আলাদা আলাদা খরচ হতে পারে। তো অর্থাৎ এই আনইভেন বিজনেস, কি বলবো, যে একটা সুযোগ, হ্যাঁ, এই আনইভেন যে অপরচুনিটি কিন্তু যে বিজনেসের নকশাকেই চেঞ্জ করে দিতে পারে। তাই সারা পৃথিবীর সবাইকে মিলে বা ম্যাক্সিমাম লোককে মিলে এই এনভায়রনমেন্টাল প্রোটেকশনের কথা বলতে হবে, যাতে কিনা এইরকম আনইভেন অপরচুনিটি কেউ না পায়। আর যদি কেউ না মানে, তবে কি সে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন পাবে না, সে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে লোন পাবে না, ইভেন সেটা ব্রিক্স অথবা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে বিভিন্ন জায়গা থেকে লোন পাবে না, টেকনোলজি শেয়ার পাচ্ছে না। আবার সেখানে কি বলবো, যখন সে বিপদে পড়বে তাকে তোলাও হবে না, আইপিআর এর সুবিধা পাবে না। আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনসে আইপিআর বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের কিন্তু কথা বলে। ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন আছে, সেখানে ইন্টারন্যাশনালভাবে ট্রেড যেগুলো হচ্ছে সেগুলোর কথা বলা হয়। তো সেখানে কিন্তু যে অন্যান্য দেশ, যে দেশ কি এনভায়রনমেন্টাল প্রোটেকশনের কথা বলবে না বা সেখানে সেই নর্মসগুলো ফলো করবে না, তাদের জন্য কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এক্সট্রা করে প্রতিবন্ধকতা জারি করতে পারে। সেই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যারা নথিভুক্ত দেশরা আছে, তারা কিন্তু সেই দেশের জন্য যে কিনা আপনার নর্মসগুলো ফলো করছে না তার উপর এক্সট্রা চার্জ লাগাতে পারে, ইভেন সেখানে আনইভেনভাবে ট্যাক্সেশন বা তারিফ লাগিয়ে দিতে পারে। তো এই সব জিনিসগুলো কিন্তু সম্পর্কযুক্ত রয়ে গেছে। আবার কোনো জিনিস ইম্পোর্ট করতে হবে সেই দেশে, তাহলে সেখানেও কিন্তু গভর্নমেন্ট ইন্টারন্যাশনালভাবে সেখানে ফোর্স করে বা পলিটিক্যাল ইন্টারফারেন্সেস খাটিয়ে সেই ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ এর ওপরেও কিন্তু প্রতিবন্ধকতা রাখতে পারে। সব মিলে যে এটা একটা নোবেল মিশন এবং সেখানে সবাইকে পার্টিসিপেট করা উচিত, যেটা কিনা এইরকমই কিছু একটা এক্সপেক্ট করছিল দ্য আর্থ সামিট। আর তারই ফলস্বরূপ 178টা দেশ সেই রিও দ্য জেনেরিওতে তো 1992 সালের জুন মাসে কিন্তু একটা বিরাট বড়, তখন পর্যন্ত 1992 সাল পর্যন্ত পৃথিবীর সবচাইতে বড় সামিট সামিট হয়, যেটাকে বলে দ্য আর্থ সামিট। এবং সেখানে অ্যাকশন প্ল্যান নেওয়া হয় কী করে, যে এরকম একটা এনভায়রনমেন্টাল বিরূপ পরিবেশের যে উপর যেভাবে আনইভেনভাবে আনসাস্টেনেবলভাবে যেরকমভাবে রিসোর্সকে এক্সপ্লয়েট করা হচ্ছে, তার ফলে যা এই বিরূপ প্রভাব আসবে, যা সাইড এফেক্ট আসবে, সেটাকে তার উপরে অ্যাকশন প্ল্যানের জন্য আনা হয় এজেন্ডা 21, রিও +20, ফরেস্ট প্রিন্সিপাল, এজেন্ডা 21, তারপর রিও ডিক্লারেশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর আবার এরই সঙ্গে ইম্পর্টেন্ট লিগালি বাইন্ডিং এগ্রিমেন্টস, যেমন কি
যে ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, তারপর কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, তারপর ইউনাইটেড নেশনস কনভেনশন টু কম্বাট ডেজার্টিফিকেশন। ঠিক আছে, তো এই ছিল আজকে বা এখনকার ক্লাসের দ্য ক্লাব অফ রোম অ্যান্ড লিমিটস টু গ্রোথ, ব্রুন্ডল্যান্ড কমিশন অ্যান্ড আওয়ার কমন ফিউচার, দ্য আর্থ চার্টার অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট ওয়ান দ্য আর্থ সামিট। ঠিক আছে, তো এই ক্লাসটা এখানেই স্টপ হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু ইনফরমেশন নিয়ে কথা নিয়ে আসবো। ঠিক আছে, সঙ্গে থাকো, বাই।